আজকে আমরা দেখব বাংলা সাহিত্যে কিভাবে আমরা প্রিলিমিনারি এবং রিটেনের জন্য কম্বাইন্ড প্রস্তুতি গ্রহণ করতে পারি। চলুন আমরা শুরু করি বাংলা সাহিত্যের প্রিলিমিনারি অ্যানালাইসিস এবং রিটেনের গাইডলাইন। বাংলা সাহিত্যের গুরুত্ব বিসিএসে কতটুকু? প্রিলিতে বাংলা সাহিত্যে 20 নম্বর, প্রাচীন এবং মধ্যযুগে 5 নম্বর আর আধুনিক যুগে 15 নম্বর। লিখিততে বাংলা সাহিত্যে 30 নম্বর, যেখানে আমরা যদি খেয়াল করি 44তম বিসিএসে প্রাচীন ও মধ্যযুগ থেকে 3 নম্বর, 43তম বিসিএসে 9 নম্বর, 41তম বিসিএসে 6 নম্বর এসেছিল। বাকি 30 নম্বরের মধ্যে বাকি অংশগুলো 44তম বিসিএসে 27, 43তম বিসিএসে 21 এবং 41তম বিসিএসে 24 নম্বর এসেছিল। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য প্রাচীন ও মধ্যযুগ খুব ভালোভাবে পড়া, যাতে প্রিলিতে 5-এ 4 থাকে এবং লিখিততে যাতে 6 নম্বরের মতো কমন থাকে। আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো ভালোভাবে পড়া, যেমন ওরা 11 জন অর্থাৎ পিএসসি নির্ধারিত 11 জন কবি সাহিত্যিক, এর বাইরের কিছু গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক, বাংলা পত্রপত্রিকা ইত্যাদি। এখন আমরা দেখব চর্যাপদ থেকে কিভাবে আমরা প্রিলিমিনারি এবং লিখিতর জন্য কম্বাইন্ড প্রস্তুতি গ্রহণ করতে পারি। প্রথমেই চর্যাপদের আবিষ্কার কে করেন, কবে করেন, এই সম্পর্কিত তথ্য আপনারা জানবেন। চর্যাপদের অন্যান্য নাম, অন্যান্য নামের অর্থ, যেমন অন্যান্য নামের মধ্যে আছে চর্য, চর্যা, বিনিশ্চয়, এর অর্থ কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় তা নির্ণয় করা। চর্যাপদের সাথে আর কোন কোন বই আবিষ্কার করা হয়, কবে প্রকাশিত হয়, চর্যাপদের ভাষা, ভাষা বিতর্ক এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত আপনাদের জানতে হবে। চর্যাপদের পদসংখ্যা এবং পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এবং সুকুমার সেনের মতে কতজন করে সেটি আপনাদের জানতে হবে। সর্বাধিক পদ রচয়িতা কান্নপা, তার 13টি পদ রয়েছে। ভুসুকাপার 8টি পদ রয়েছে। সরহপার 4টি, কুক্কুরিপার 3টি, লুইপা, শান্তিপা এবং সবরপার 2টি করে এবং বাকি প্রত্যেকের 1টি করে পদ রয়েছে। চর্যাপদের রচনাকাল সম্পর্কে জানবেন এবং চর্যাপদের প্রবাদ আছে 6টি, যেটি আপনাদের লিখিতর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চর্যাপদে কিছু গুরু শিষ্য সম্পর্ক আছে, যেমন নাগার্জুন, এর শিষ্য হলেন সবরপা, তার শিষ্য হলেন লুইপা। বিরূপা, তার শিষ্য হলেন ডম্বিপা। এখানে ডম্বিপার অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ আছে চর্যাপদে। কান্নপার শিষ্য হলেন ধর্মপা। প্রাচীনতম কবি হলেন সবরপা এবং আদি কবি হলেন লুইপা। নাগার্জুন যেহেতু চর্যাকর ছিলেন না, তাই নাগার্জুন সবরপার গুরু হওয়া সত্ত্বেও প্রাচীনতম কবি নন। সবগুলো চর্যাকরের নাম আপনারা একবার করে রিডিং দিবেন, কে চর্যাকর নয় এই ধরনের প্রশ্ন, যাতে আপনারা সহজেই উত্তর করতে পারেন। ভুসুকাপার 49 নং পদে পৌয়া খাল অর্থাৎ পদ্মা নদীর কথা উল্লেখ আছে। চর্যাপদে ডেন্ডনপা, তার পেশা ছিল তাঁতি। গুন্ডরিপা, তার পেশা ছিল কর্মকার। শান্তিপা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহলে বা শ্রীলঙ্কায় যান। চাটিল্লাপা নদীমাতৃক উপাদানের কথা উল্লেখ করেছেন তার পদগুলোতে, যেমন নৌকা বা সাঁকো। দ্বারিকাপা, তার উল্লেখযোগ্য গ্রন্থ হল তথা দৃষ্টি এবং সপ্তম সিদ্ধান্ত। তারকপাকে রাহুল সংকৃত্যায়ন ভুলে বলেছেন নারকপা। চর্যাপদে কিছু প্রবাদ আছে, যেমন আপনা মাসে হরিণা বৈরী, যেটি ভুসুকাপার রচিত এবং 6 নং পদ, যার অর্থ হল হরিণ তার আপন মাংসের জন্যই অপরের কাছে শত্রু। হাতের কাঁকন মালৌ তোপন, এটি সরহপার 32 নং পদ এবং এর অর্থ হল নিজের হাতের কাঁকন বা চুড়ি দেখার জন্য আয়নার প্রয়োজন হয় না। দুহিলু দুধ কি বেন্টে সামায়, এটি ঢেন্ডনপার 33 নং পদ, অর্থাৎ একবার দুধ দহন করা হলে তা আর বাটে প্রবেশ করানো যায় না। বরসুন গোহালি কিম্মদণ্ড বলন্দে, এটি সরহপার 39 নং পদ, যার অর্থ অনেকটা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হাড়িত ভাত নাহি নীতি আবিষি, এটি ঢেন্ডনপার 33 নং পদ এবং এর অর্থ হল যে আমার হাড়িতে বা পাতিলে ভাত নেই, কিন্তু প্রতিবেশী প্রতিনিয়ত আসে। আন চান্তে আন বিনোধা, এর অর্থ অনেকটা যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না, এটি কঙ্কনপার 44 নং পদ। চর্যাপদ লিখিতের জন্য আপনারা বিগত বিসিএস এর কোশ্চেন আমরা যদি দেখি, চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়?
চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন। চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন। চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন। চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন। চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত লিখুন। এখানে চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। লিখিতর জন্য এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই উক্তিটি ব্যবহার করবেন যে ইহা কোনো ভাষা নয়, একটি কৃত্রিম খিচুড়ি ভাষা। ইহা অপভ্রংশ, ইহা হিন্দি, ইহা মৈথিলি, ইহা উড়িয়া, ইহা আসামি, ইহা বাংলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুব চমৎকারভাবে সর্বশেষ এবং শেষ কথায় তিনি বলেছেন ইহা বাংলা। সুকুমার সেন বলেন, চর্যাপদের উপর অসমীয়াদের দাবি অযৌক্তিক নয়, কেননা ষোড়শ শতাব্দী অবধি দুটি ভাষার বিশেষ তফাৎ ছিল না। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। লিখিতর এই প্রশ্নের উত্তরের জন্য আপনারা এই 3টি পয়েন্ট উল্লেখ করবেন। আপনারা আশা করছি খুব ভালো মার্ক পাবেন। চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়? এই ক্ষেত্রে আপনারা হরপ্রসাদ শাস্ত্রীর যে উক্তি আছে, আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, এই উক্তিটি উল্লেখ করতে পারেন। চর্যাপদের চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন। এই প্রশ্নের উত্তরের জন্য আপনারা চর্যাপদের বিভিন্ন যে পেশার কথা উল্লেখ করা হয়েছে পদগুলোতে সেগুলো সম্পর্কে আপনারা লিখবেন, যেমন কাপালিক, যোগী, ডম্বী, চণ্ডালী, শবরী, বেদ, তাঁতি, ধুনরি, সুরি, মাহুত, নটনটি প্রভৃতি নিম্নবর্গের মানুষের সমাজচিত্র এখানে চিত্রিত হয়েছে। এক্ষেত্রে আপনারা ডেন্ডনবার বিখ্যাত যে পদ আছে 33 নং পদ, টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, অর্থাৎ টিলার উপর আমার বাসা, কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, নিত্য প্রতিবেশী বা নিত্য মানুষজনের আনাগোনা। এবার আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন। এই অংশ থেকে আপনারা প্রিলি এবং লিখিতর জন্য কিভাবে কম্বাইন্ড প্রস্তুতি গ্রহণ করবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে আবিষ্কৃত হয়? 1909। এই তথ্য আপনারা জানবেন। লেখক বড়ু চণ্ডীদাস, যার ছদ্মনাম অনন্ত বড়ু, তাকে বাংলা ভাষার প্রথম মহাকবি বা প্রথম রবীন্দ্রনাথ বলা হয়। আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ। আপনারা এখানে বানানটি লিখিতর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোথা থেকে আবিষ্কার করেন তিনি? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে তিনি শ্রীকৃষ্ণ কীর্তনটি আবিষ্কার করেন। এতে মোট খণ্ড আছে 13টি, মোট ভণিতা 403টি, শ্লোক আছে 161টি এবং পদ আছে 418টি। প্রধান চরিত্র হল রাধা, যা হচ্ছে জীবাত্মা বা প্রাণীকুলের প্রতিনিধিত্ব করে, আর কৃষ্ণ হল পরমাত্মার প্রতিনিধিত্ব করে। বড়াই প্রেমের দূতি। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটিকে ঝুমুর জাতীয় লৌকিক নাট গীতের প্রাচীনতম নিদর্শন বলা হয়। রাধা মাথুরার হাটে দুধ দই বিক্রি করে। 13টি খণ্ড, খণ্ডগুলো হলো জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়াদমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ খণ্ড। লিখিতর জন্য আপনারা শ্রীকৃষ্ণ কীর্তন অংশ থেকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, আমরা যদি প্রিভিয়াস BCS এর প্রশ্নগুলো দেখি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা লিখুন। বড়ু চণ্ডীদাস রচিত কাব্যটির নাম লিখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের উপাধি সহ পূর্ণ নাম লিখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর রচয়িতা কে এবং কাব্যটির রচনাকাল এবং এর গুরুত্ব লিখুন। আমরা এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে সমাজ চিত্র চিত্রিত হয়েছে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব তা আমরা দেখব। সমাজে বাল্য বিবাহ প্রচলিত ছিল। বধূকে শাশুড়ি বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে দিত না। বধূরা শাশুড়ি কর্তৃক নিয়ন্ত্রিত ছিল।
বিভিন্ন পেশা যেমন গোপ, কুমার, তেলি, নাপিত প্রভৃতি পেশা ছিল। প্রধান পেশা ছিল গবাদি পশু প্রতিপালন। নদীমাতৃক বাংলায় খেয়াপারের জন্য কিছু লোক মাঝিগিরি করত। নৌকা তৈরির জন্য মিস্ত্রি পেশা ছিল। পেশার ভিত্তিতে সমাজে মানুষের সম্মান নির্ভর করত। মালিক এবং শ্রমিকের মধ্যে ব্যবধান ছিল। কুসংস্কার প্রচলিত ছিল, যেমন বাড়ির বাইরে যেতে বাধা পেলে, টিকটিকি ডাকলে, হাঁচি আসলে, তেলিকে তেল নিয়ে যেতে দেখলে, ডানের শেয়াল বামে গেলে, শুকনো ডালে কাক ডাকলে কিংবা ভাঙা পাখায় বাতাস দিলে অমঙ্গল হয়, এমন ধারণা ছিল। নদী পারাপারে কড়ির প্রচলন ছিল। রাজকর আদায়ের রীতি ছিল। চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তনের মতো আপনারা প্রিলিমিনারি এবং রিটেনের কম্বাইন প্রস্তুতি গ্রহণ করলে আপনার প্রস্তুতি অনেক দ্রুত হবে। প্রিলিমিনারি অ্যানালাইসিস এবং রিটেন গাইডলাইন ক্র্যাশ কোর্সে প্রিলিমিনারি টপিক এবং সাবটপিকের গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি রিটেনের এই ধরনের গাইডলাইন দেওয়া হবে। নামমাত্র 500 টাকা দিয়ে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করুন বা ভিডিওর ডেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যান। সেই সাথে চ্যানেলে নিয়মিত প্রিলি ও রিটেনের গাইডলাইন ও অ্যানালাইসিস পেতে সাথেই থাকুন। বিসিএস প্রিলিমিনারি এবং লিখিতে ভালো করতে চাইলে গদ বাঁধা না পড়ে আপনাকে পড়তে হবে অ্যানালাইসিস করে, বুঝে এবং গুছিয়ে। বিসিএস লিখিতর বিভিন্ন গাইডলাইন এবং প্রস্তুতিমূলক ভিডিও পাবেন আমার এই প্লেলিস্টে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।